সংবিধান সংশোধন করবে নির্বাচিত প্রতিনিধিরা। 10-12 জন লোক বসে সংবিধান সংবিধান ভাই, এই সংবিধান তো আমাদের ছিল। শেখ হাসিনাকে পালাইতে হলো কেন? শেখ হাসিনাকে পালাইলো কারা? সংবিধান মানেন, শেখ হাসিনা মানে নাই সংবিধান মানে কিন্তু এই বিপ্লব হয়নি। এবং 106 দিয়ে 106 ধারা দিয়ে এই সরকার বৈধ নয়। এই সরকার বৈধ হলো জনগণের উইল পাওয়ার। আর জনগণের উইল পাওয়ারে এই সরকার পরীক্ষা করুক নির্বাচন দিয়ে। জি, সেটা পরীক্ষা করেন, গণভোট দেন, গণভোট দেন। গণভোটে যদি জনগণ যদি গণভোটে যদি বলে যে এই জুলাই সনদ আমরা মানি না, ঠিক আছে, মানেন না। আমার পিয়ার যদি না থাকে, পিয়ার মানি না। আমার বাংলাদেশে আজকে নতুন বন্দোবস্ত হবে না, পুরান বন্দোবস্ত দিয়ে কেন নির্বাচন করতে হবে? বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, ওনারা বুঝে হোক আর না বুঝে হোক এই জাতীয় কথা বলে যাচ্ছেন। এবং আমাদের বুদ্ধিজীবী মহলে আমরা যারা আছি তারাও আজকে বুঝে হোক না বুঝে হোক জাতিকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। যেমন আমাদের এখানে সহ আলোচক আব্দুল নূর তুষার ভাই যে কথাগুলো বলেছেন যে নির্বাচিত প্রতিনিধিরা আসলে দেশ একদম এত উঠে যাবে, অনেক উন্নতি শিখরে উঠে যাবে। আমাদের দেশকে পিছনে ফেলার জন্য যেমন সামরিক সরকাররা যে ভূমিকা রেখেছে, এরশাদ সাহেব এসে দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল যে মানুষ সবাই বিক্ষুব্ধ হয়ে যে প্রেসিডেন্সিয়াল থেকে আমরা সংসদীয় পদ্ধতি আসি। এরপরে নির্বাচিত সরকার এসে কি করলেন? 91-এর যারা নির্বাচিত হলেন তারা দায়া কি করলেন? কেন তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো? তাদের যে নির্বাচনে এককভাবে মানে করে নিয়ে যাওয়া, অন্য দলকে টলারেট না করা, এটা কি নির্বাচিত সরকার করেনি? এরপরে 15 বছর যারা নির্বাচিত সরকাররা করলেন তারা কি করলেন? এটা কি দেশ ছিল না কি মগের মুল্লুক ছিল? এগুলো আমাদের চোখে সবাই চশমা পরে আমরা কিন্তু দেশকে একদিকে নিয়ে যাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার পদ্ধতির কথা কেন বলছে, এটা যুক্তিকতা আছে। এই দেশের ছাত্ররা যখন আন্দোলন করলো, আজকে আমরা অনেকেই বড় বড় কথা বলি, আমরা একটা বালু ট্রাক সরাতে পারি না, আর ছাত্রদের এখন আন্দোলন করছে। আজকে এনসিপির বিরুদ্ধে যেসব কথাবার্তা বললেন আমার ভাই, আমি বলি যে এই দেশে কি চাঁদাবাজি হচ্ছে না? এই দেশে কি পাথর মেরে মানুষ হত্যা করা হচ্ছে না? সেগুলোর বিচার কোথায়? সেগুলোর কথা কোথায়? আপনার হলো আপনার এর থেকে থানা থেকে সেগুলোর বিচার তো সরকার করবে, কিন্তু বলা হচ্ছে যে এনসিপি কে দেখা হচ্ছে না। তার মানে কি বিএনপি কে দেখতেছে? বিএনপির এই সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে তাদেরকে ধরে নিয়ে থানায় ভরতেছে? সেগুলোর কথা নাই। তাহলে কি এই সরকার তো কাউকেই কিছু বলতে পারছে না। তারা চাচ্ছে যে একটা নতুন করে একটা নির্বাচন দিয়ে ওনারা চলে যাবে, এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতেছে তারা। কিন্তু দেখেন এখন একটা গো ধরে আছে, ঐক্যমত কমিশনে এতদিন ধরে বসতেছে, বসে সমাধানটা কি? আপনি বলতেছেন নোট অফ ডিসেন্ট। আর নোট অফ ডিসেন্টের মান হলো যে আগামী দিনে নির্বাচন হবে, ম্যানিফেস্টোতে যারা আমরা পুরাতন বন্দোবস্ত অনুযায়ী ক্ষমতায় আসবো, এসে বলবে যে আমাদের তো ওখানে নোট অফ ডিসেন্ট চলে গেলে আমাদের মানার কোনো কথা নাই। তাহলে কিসের ঐক্যমত? নোট অফ ডিসেন্ট দেওয়ার রাজনৈতিক অধিকার তো একটা রাজনৈতিক অধিকার আছে, কিন্তু আপনার ঐক্যমতে না আসলে আপনি বলতেছেন যে হ্যাঁ ঠিক আছে আপনারা ঐক্যমত হন, আমার নোট অফ ডিসেন্ট থাকলো। আর আগামী নির্বাচনে আমরা ম্যানিফেস্টো দেবো, জনগণ যদি আমরা 151 দেয়, আমি তাহলে এই ম্যানিফেস্টো অনুযায়ী আমার আর নোট অফ ডিসেন্ট মানতে হবে না। তাহলে জুলাই সনদের কি হলো? জুলাই সনদের যদি ভূমিকা যদি আইনে না থাকে, তাহলে আমরা যারা এই আন্দোলন করছি এই সবগুলোকে 2 দিন পরে হোক 20 বছর পরে হোক আমাদেরকে আবার ফাঁসির কাস্টে ঝুলতে হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, এই জুলাই চার্টারের ভিতরেই থাকবে। বলতেছেন ভাই বলতে সংবিধান সংশোধন করা যাবে না। ভাই আমরা যে 106 এর মাধ্যমে সংবিধান সংশোধন করবে নির্বাচিত প্রতিনিধিরা। 10-12 জন লোক বসে সংবিধান ভাই, এই সংবিধান তো আমাদের ছিল। শেখ হাসিনাকে পালাইতে হলো কেন? শেখ হাসিনাকে পালাইলো কারা? সংবিধান মানেন, শেখ হাসিনা মানে নাই সংবিধান মানে কিন্তু এই বিপ্লব হয়নি। এবং 106 দিয়ে 106 ধারা দিয়ে এই সরকার বৈধ নয়। এই সরকার বৈধ হলো জনগণের উইল পাওয়ার। আর জনগণের উইল পাওয়ারে এই সরকার পরীক্ষা করুক নির্বাচন দিয়ে। জি, সেটা পরীক্ষা করেন, গণভোট দেন। গণভোটে যদি জনগণ যদি গণভোটে যদি বলে যে এই জুলাই সনদ আমরা মানি না, ঠিক আছে, মানেন না। আমার পিয়ার যদি না থাকে, পিয়ার মানি না। আমার বাংলাদেশে আজকে নতুন বন্দোবস্ত হবে না, পুরান বন্দোবস্ত দিয়ে কেন নির্বাচন করতে হবে? নতুন বন্দোবস্ত দিয়ে নতুন বন্দোবস্তের জন্য দেশ রাজনৈতিক প্রেক্ষাপট জনগণরা কতটুকু রাজনৈতিক ভাবে জানেন? যে কয়েকদিন আগে করলো জরিপ করলো, সেখানে 71% ছোট পরিসরে জরিপ দিয়ে তো আসলে একটা বড় গণভোট দেন না ভাই, গণভোট দেন। এই জুলাই এটাকে আইনে পরিণত করার জন্য একটা গণভোট দেন, দিয়ে যেগুলো জনগণ যদি ভোট দেয় দিবে, আর না দিলে বাদ। এই এশিয়া মহাদেশে আপনার অনেক দেশে পিয়ার আছে,
আপনার থাইল্যান্ডে আছে, আপনার শ্রীলঙ্কা আছে, আর জাপানে আছে, আপনার দক্ষিণ কোরিয়া আছে, আপনার তাইওয়ানে আছে, আপনার কুয়েতে আছে, অসংখ্য দেশে এই এশিয়া মহাদেশে পিয়ার আছে। আর বাংলাদেশে পিয়ার হলে অসুবিধাটা কি? নতুন কিছুই মানবেন না। এই দেশে পিয়ার হলে যেটা সুবিধা হবে যে আপনার কালো টাকা যাবে, সন্ত্রাস যাবে, আপনার নির্বাচন মানে দখল করার সেই পাতাটা থাকবে না, পার্লামেন্টে স্থিতিশীলতা থাকবে, পার্লামেন্ট থাকবে না কেন? আপনার জাপানে থাকলে আমাদের থাকবে না কেন? তাইওয়ানে থাকলে আমাদের থাকবে না কেন? জাপানের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর যে গঠন এবং ধরন তার সাথে আমাদের তো অনেক পার্থক্য আছে। তা আপনার থাইল্যান্ড, শ্রীলঙ্কা এগুলো তো আমাদের কাছাকাছি দেশ। নেপালের কথা তো আপনি ধরতে পারেন, নেপালে তো খালি কি নেপালই সবকিছু আছে? না না, সেটা আমরা বলছি না, উদাহরণ হিসেবে বলছি যে ওখানে পিয়ার পদ্ধতি তো বিরূপ পরিস্থিতি তৈরি করেছে। আপনারা যদি বলেন নেপালকে কেন বুঝাবেন? হেলাল ভাই নিশ্চয়ই আপনি একজন বিজ্ঞ মানুষ, বুঝবেন আপনি। সেটা হলো আমরা না সার্বিকভাবে উদাহরণগুলো আমরা তুলে ধরছি যে যেখানে আছে সেখানকার বাস্তবতা এই, আর যেখানে আছে সেখানকার যদি নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে, উদাহরণ সৃষ্টি করছে, সেখানে 91টা রাষ্ট্রে পিয়ার আছে। শুধু নেপালকে দেখবেন কেন, 91টা রাষ্ট্রে পিয়ার আছে, বিভিন্ন ধরনের পিয়ার আছে। সেক্ষেত্রে আপনি বলছেন যে গণভোট দিয়ে সেটা যাচাই করে দেখাও। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমি সে কথা বলবো। হাবিব ভাই তো সীমা লঙ্ঘন, উনি তো ওনার এলাকায় বেশ কয়েকবার বলছেন আর কি। উনি একবার একটা ঘটনার প্রেক্ষিতে বললেন যে আমার এলাকায় কোনো মসজিদে জামাতের কোনো ইমাম থাকতে পারবে না, তার পিছনে নামাজ হবে না, কোনো মুয়াজ্জিন যদি আজান দেয় সেখানে আজান দেওয়া, ওই মুয়াজ্জিনের মানে জামাতের কোনো মুয়াজ্জিনের আজান চলবে না। তো এই অবস্থা হাবিব ভাই মাঠেও বলেন, টিভিতে এসে সবার সামনে বলতেছেন। এবং উনি আর একটা জায়গায় বলছেন যে ধানের শীষের পরিবর্তে যদি দাঁড়িপাল্লা বা অন্য কোনো প্রার্থীর প্রতীকে কেউ ভোট চায়, সে জিব্বা নিয়ে সে ফিরে আসতে পারে, সুস্থভাবে ফিরে আসতে পারবে, জিব্বাটা নিয়ে ছিঁড়ে ফেলবে। এই জাতীয় কথাও হাবিব ভাই বলছেন। এখন হাবিব ভাইয়ের কথা কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক জনগণ ভালো করে বুঝবে। আমি একটু বলতে চাচ্ছি যে দেখেন, আজকে জিডিপির কথা বলা হচ্ছে, কেমন শেখ হাসিনা জিডিপি কোন জায়গায় রেখে গেছিল আর এখন কোন জায়গায় আছে। আর একটা বিষয় হলো, দেখেন আমরা যখন আগস্টে যখন অভ্যুত্থানটা হলো, সেই বিপ্লবের সময় আমরা আলু কিনছি 70 টাকা 80 টাকা কেজি। এখন আজকে বাজারে যান 30 টাকার 20 টাকা আপনি আলু পাবেন। এখন আজকে পেঁয়াজ, কোনো সবজির দাম কিন্তু বেশি, পেঁয়াজের দামটা আমরা 300 টাকা 400 টাকা কেজি কিনছি। এখন সেই পেঁয়াজ 60 টাকা কেজি কিভাবে খায় মানুষ বলেন? তাহলে পরিবর্তন তো হয় নাই ভাই। আজকে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া, যাকে 15 বছর ওনাকে ট্রিটমেন্ট করতে দেওয়া হয় নাই মুমূর্ষ অবস্থায়, এই জুলাই বিপ্লবের পরে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হলো। কেমন এই ছাত্ররা, আজকে ছাত্রদেরকে আমরা চিনি না কেন? না, তাহলে বিএনপি কি গত 15 বছরে বেগম জিয়া কিংবা বিএনপির জন্য রাজনৈতিক সংগ্রাম, লড়াই, আন্দোলন করেনি? সংগ্রাম, লড়াই, আন্দোলন করছে, কিন্তু আপনারা একটা জিনিস জানেন, W=F×S, বলের বিপরীতে স্মরণ হতে হবে। আন্দোলন আমরা সবই করছি, বাট ওনাকে একদিনের জন্য আমরা বিদেশে নেওয়ার জন্য, আন্দোলনে তো যুগপৎ আন্দোলনে আপনারাও ছিলেন। আমরাও ছিলাম, সবাই ছিলাম, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাইনি। এটা গেল একটা। আরেকটা কথা বলি যে আরেকটা হলো যে আমরা 91 সালের যে সরকারটা ছিল গণতান্ত্রিক এবং খুব ভালো নির্বাচনের মাধ্যমে, তারপরে কতদিন হরতালটা হয়েছে বলেন তো? কতদিন হরতাল হলো? কেন হরতাল করতে হলো? এবং কত মানুষ মারা গেল? এবং 96 সালের 12 ফেব্রুয়ারি ইলেকশনটা খুব সুন্দর ইলেকশন একটা হয়েছিল। এটা জাতির জন্য একটা মানে খুবই মানে কি বলবো সম্মানিত একটা ইলেকশন হলো 12 ফেব্রুয়ারি 96। এগুলো কিন্তু সবই আছে। এরপরে আরো এবারও শোনা যাচ্ছে যে এবারে নির্বাচনটা 12 ফেব্রুয়ারি নাকি হবে। সেটা কি হবে হওয়ার পরে না বুঝবো আমরা। এরপরে আরেকটা কথা আপনি বলছেন, আরেকটা হাবিব ভাই বলছে যে মানে পঞ্চম সংশোধন এবং সপ্তম সংশোধনী তো হয়েছিল। আপনারা একটু ভালো করে একটু বিষয়টা বুঝবেন। সেটা হলো পঞ্চম সংশোধন এবং সপ্তম সংশোধন বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, বাট কিছু কিছু আইন বিদ্যমান এর সাথে মানে আমাদের দেশের সাথে এমনভাবে জড়িত হয়ে গেছে যেটা তারা ভেনিশ করতে পারে। দাদা আছে, দাদা বলতে পারবেন যে কেন তাদেরকে আইনগুলো রাখতে হলো। আজকে আমরা কেন জুলাই আইনি ভিত্তির কথা বলতেছি, যে এটা যদি সংবিধানে আইনের মধ্যে নিয়ে আসা যায়। জুলাই সনদের আইনি ভিত্তি তো বিএনপি তো অস্বীকার করছে না। না, তারা তো মানে আইনি ভিত্তি স্বীকার করছে কোথায়? স্বীকার তো করছে না। তো হয় যাক না, আইনি ভিত্তিটা দিয়ে আপনারা মানে এটাকে সংবিধানে নিয়ে আসেন, নিয়ে এসে যদি কিন্তু আমি যতটুকু জানি, আমার ভুল হতে পারে, যে জায়গাটাতে বিএনপি বলছে যে জুলাই সনদকে সংবিধানের
চেয়েও বেশি গুরুত্ব দেওয়া। না, কোনো জায়গায় বেশি গুরুত্ব কথা বলা হয়নি। সংবিধানের উপরে কিভাবে গুরুত্ব দিবে? সংবিধানে আইনলি তো আইন হয়ে গেল, সেটা মানতে আমরা বাধ্য হয়ে যাবো সবাই। কেমন সেটা করেন, এবং এটা করলে ভবিষ্যতে কেউ বাতিল করতে চাইলেও অনেক কিছু বাতিল করতে পারবে না, বাতিল হবে। এই জায়গাটা একটু বলুন ডক্টর হেলালুদ্দিন ভাই, সেটা হচ্ছে যেটা আমাদের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দাদা যেটা বললেন যে নির্বাচনী তফসিল বা পরিপূর্ণ রোডম্যাপ ঘোষণা হলে, রোডম্যাপ ঘোষণার কথা যদি আমরা বলি, তাহলে সবাই নির্বাচনমুখী হয়ে যাবে এবং আপনার দল প্রায় 300 আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে, তাহলে আপনারা কিসের ভিত্তিতে দিলেন? আমাদের যেটা বক্তব্য খুবই ক্লিয়ার এবং সিম্পল, সেটা হলো যে আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো বাস্তবায়ন করতে বেশি সময় লাগবে না। আর নির্বাচন আসছে ফেব্রুয়ারি, এটা 1 মাসের ভিতরে এগুলো সবগুলো কাজ হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে। এই কাজগুলো করে আপনার ইলেকশনে সেই উদ্যোগটা বলেন। সেটাই তো আমরা তো সেটাই বলতেছি ভাই, আমাদের যে 7 দফা তো আমরা বলছি যে এগুলো খুব দ্রুত কাজটা করা যাবে এবং এটার জন্য 1 মাসের বেশি সময় লাগবে না, 1 মাস থেকে 2 মাসই লাগলো, কিন্তু নির্বাচনে কিন্তু আমরা তো যেটি মঞ্জু ভাইকে প্রশ্ন করেছিলাম, আমরা তো এমনটাই শুনছি যে জামাত যদি সুবিধা না হয়, না শোনা কথাটাকে শুনেন, যে সেটা যদি রাজনৈতিক নির্বাচনে যদি সুবিধা করতে না পারে আপনারা নির্বাচন বর্জনও করতে পারেন। সেক্ষেত্রে এই প্রশ্নটি এসেছে যে তাহলে আপনারা প্রার্থী চূড়ান্ত করলেন কেন? তারা তো কাজ করছে অনেক জায়গাতে। সেক্ষেত্রে আবার আলোচনাটা এরকম যে নির্বাচন হলে নির্বাচন করবে, মন চাইলে না হলেও ক্ষতি নেই। না, আমাদের যেটা বক্তব্য সেটা হলো যে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় নির্বাচনমুখী দল। আমরা সকল ইলেকশনেই আমরা অংশগ্রহণ করেছি, সিট যা পাই আমরা অংশগ্রহণ করেছি। তো আমাদের বক্তব্য হলো যে এই আইন, আমাদের যেটা দাবি, এগুলো আইন সংশোধন এবং জুলাই সনদে আইনি ভিত্তি, এগুলো দেওয়ার জন্য সময় বেশি প্রয়োজন নাই এবং এইটাতে আমরা সহযোগিতা করতে চাই এবং এই কাজগুলো করার জন্য প্রয়োজনে আমরা আন্দোলন করব। আমরা নির্বাচন বর্জন করবো এই কথা বলিনি, আমরা আন্দোলন করব, প্রয়োজনে আন্দোলন করব।